বিসমিল্লাহির রহমানির রহিম। স্বাগতম জানাচ্ছি ধনিয়া ইউনিভার্সিটি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ভিত্তিক ক্লাসে আমার অনার্স তৃতীয় বর্ষের ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং ডিপার্টমেন্টের ছাত্রছাত্রীদেরকে। যারা আমাকে অলরেডি চেনো, আমি তোমাদের তাবিয়া আক্তার ম্যাডাম, লেকচারার, ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং ডিপার্টমেন্ট, ধনিয়া ইউনিভার্সিটি কলেজ। তোমাদের সাথে অলরেডি আমার একটি ক্লাস হয়েছে পোর্টফোলিও ম্যানেজমেন্ট কোর্সটি নিয়ে। আজকে সেই কোর্সটিরই আরেকটি অংশ নিয়ে আলোচনা করার জন্য তোমাদের সামনে হাজির হয়েছি। চলো আমরা দেখে নেই আমাদের ওই কোর্সটিতে আজকে আমরা কি কি শিখব। আচ্ছা, তোমাদের প্রথমেই আমি যে স্লাইডটি দেখাচ্ছি, দেখো এখানে তোমাদেরকে আমি ওয়েলকাম জানাচ্ছি। আচ্ছা, কোর্সের নাম হচ্ছে পোর্টফোলিও ম্যানেজমেন্ট ফর দ্য স্টুডেন্টস অফ বিবিএ অনার্স থার্ড ইয়ার, ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং, চ্যাপ্টার নাম্বার 1, হিস্ট্রি অফ ইন্টারেস্ট রেটস অ্যান্ড রিস্ক প্রিমিয়াম। গত লেকচারে আমি তোমাদেরকে এই চ্যাপ্টারের যতগুলো থিওরি ছিল সেগুলো আলোচনা করেছি। আজকে এর ম্যাথমেটিক্যাল টার্মসগুলো আলোচনা করব। আচ্ছা, ম্যাথমেটিক্যাল টার্মস বা ম্যাথসগুলো যদি আমরা বুঝতে যাই তাহলে প্রথমেই যেটা করতে হবে, ম্যাথের ফর্মুলাগুলো আমাদেরকে জানতে হবে। এই চ্যাপ্টারের অঙ্কগুলো করতে গেলে তোমাদেরকে যে সকল ফর্মুলাগুলো লাগবে সেগুলো আমি আমার মতো করে 1 থেকে 1 থেকে 12 নাম্বারিং করে সাজিয়েছি। তোমরা তোমাদের ইচ্ছে মতো সেগুলোকে সিলেক্ট করে নিয়ে ম্যাথগুলো করবে। এরকম সিরিয়াল মেনটেন করতে হবে এমন কোনো বিষয় নেই। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে তোমরা যেই চ্যাপ্টারই করো না কেন সেই চ্যাপ্টারে যে ম্যাথগুলো থাকবে সেগুলো সবসময় ভালোভাবেই করবে, কোনো একটা ম্যাথ বাদ দেওয়া যাবে না। এবং সূত্রগুলো মনে রাখতে হবে, কারণ দেখা যায় যে একটা চ্যাপ্টারের অনেকগুলো সূত্র পরবর্তী চ্যাপ্টারের ম্যাথসগুলো করতে গেলে প্রয়োজন হচ্ছে, সে কারণে। আচ্ছা, এখানে যে সূত্রগুলো দেওয়া আছে, যেমন রিয়েল ইন্টারেস্ট রেট কিভাবে আমরা ক্যালকুলেট করব তার 2টা ফর্মুলা আছে। তারপর নমিনাল ইন্টারেস্ট রেট, রিস্ক প্রিমিয়াম, ইফেক্টিভ ইন্টারেস্ট রেট, টোটাল রিটার্ন, এভারেজ রিটার্ন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, সিডব্লিউআই মানে কিউমুলেটিভ ওয়েলথ ইন্ডেক্স, জিওমেট্রিক মিন বা জিএম, ডিভিডেন্ড ইল্ড, ক্যাপিটাল গেইন ইল্ড, হোল্ডিং পিরিয়ড রিটার্ন, হোল্ডিং পিরিয়ড ইল্ড, এক্সপেক্টেড রেট অফ রিটার্ন অ্যান্ড এবং সেটা যদি পোর্টফোলিও প্রবাবিলিটি দেওয়া থাকে, যদি প্রবাবিলিটি রেটটা দেওয়া থাকে সেক্ষেত্রে এক্সপেক্টেড রিটার্ন, রেট অফ রিটার্নটা ক্যালকুলেশন করার যে ফর্মুলা সেটা, এবং তার বেসিসে যে রিস্ক লেভেল বা মেজার করার যে ফর্মুলা সেটা এখানে আমি উল্লেখ করেছি। এবং পরবর্তীতে প্রতিটা সূত্রের আলোকে আলাদা আলাদা কোয়েশ্চেন দিয়ে আমি তোমাদের ম্যাথগুলো তুলে ধরেছি। আচ্ছা, আমরা ধাপে ধাপে সেগুলো দেখব। আচ্ছা, প্রথমেই যাচ্ছি ফর্মুলা 1 and 2। যেই ফর্মুলা 2টা দেওয়া হয়েছে কিসের উপরে, আমি কিভাবে নমিনাল ইন্টারেস্ট রেটটা মেজার করতে পারি সেইটা বের করার জন্য আমাকে এখানে একটা প্রশ্ন দেওয়া আছে এবং সেটার আলোকে আমি এখানে সলভ করব। প্রশ্নটা আগে দেখি আমরা। দেখো, প্রশ্নটা হচ্ছে, ইফ দ্য নমিনাল ইন্টারেস্ট রেট in a 1-year project is 8% and you expect inflation to be 5% over the coming year, calculate real rate of return by using দুইটা পদ্ধতির কথা বলা হয়েছে, দ্য অ্যাপ্রক্সিমেট ফর্মুলা এবং দ্য এক্সপেক্টেড ফর্মুলা বা অ্যাকচুয়াল ফর্মুলা। এই দুইটা ফর্মুলার আলোকে আমাকে নমিনাল ইন্টারেস্ট রেটটা মেজার করতে হবে এবং তার জন্য
জন্য কিছু ইনফরমেশন আমাকে দেওয়া আছে, যেমন ক্যালকুলেট রিয়েল রেট অফ রিটার্নটা আমাকে বের করতে হবে, যেখানে আমাকে নমিনাল ইন্টারেস্ট রেট এবং ইনফ্লেশন রেটটা দেওয়া আছে। আচ্ছা, এই কোয়েশ্চেনটা যে সোর্স থেকে নেওয়া হয়েছে সেই সোর্সটা আমি তোমাদের এখানে উল্লেখ করে দিয়েছি, বাডি, কেইন এবং মার্কুস নামক 3 জন অথরের বই থেকে নেওয়া। আচ্ছা, যাই হোক, এখন আমরা এটার সলিউশনে চলে যাচ্ছি। সলিউশন নাম্বার এ, এখানে দেখো রিয়েল ইন্টারেস্ট রেটটা যদি আমরা অ্যাপ্রক্সিমেট ফর্মুলাটা ইউজ করি তাহলে আমি এভাবে ক্যালকুলেট করব, যেখানে রিয়েল ইন্টারেস্ট রেটটাকে আমি স্মল আর দ্বারা চিহ্নিত করেছি এবং নমিনাল ইন্টারেস্ট রেটটাকে আমি ক্যাপিটাল আর দ্বারা উপস্থাপন করেছি। তোমরা চাইলে অন্য কোনো সিম্বল ইউজ করতে পারো, সূত্র ঠিক থাকলেই হবে। নর্মালি ক্যাপিটাল আর দিয়ে প্রকাশ করা হয়। আর এখানে আই, স্মল আই দ্বারা ইনফ্লেশন রেটটাকে কি বলবো, ইনফ্লেশন রেটটাকে প্রকাশ করা হয়েছে। আচ্ছা, যাই হোক, এখন এই দুইটা ফর্মুলার আলোকে, একটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট ফর্মুলা আর একটা হচ্ছে অ্যাকচুয়াল ফর্মুলা। অ্যাকচুয়াল ফর্মুলাটা একটু ডিফারেন্ট। সেটা কি? সেটা হচ্ছে উপরের ফর্মুলাটা থাকবে কিন্তু নিচে আবার 1 + i, দ্যাট ইজ ইনফ্লেশন রেটটা বসাতে হবে। তাহলে দেখতে পাচ্ছি যে অ্যাপ্রক্সিমেট ফর্মুলার কাছাকাছি হচ্ছে অ্যাকচুয়ালে যে রেটটা আসছে সেটা কিন্তু আমার অ্যাপ্রক্সিমেটের কাছাকাছি গিয়েছে, একদম হুবহু মিলে যায়নি। আচ্ছা, যাই হোক, এখন আমরা বুঝতে পারলাম যে আমরা যদি রিয়েল রেট অফ ইন্টারেস্ট রেটটা বের করতে চাই তাহলে এই দুইটার যে কোনো একটা ফর্মুলা আমি ইউজ করতে পারবো। আর সেক্ষেত্রে আমি যদি প্রশ্নে বলা না থাকে তাহলে উল্লেখ করে দিব যে কোন ফর্মুলার আলোকে আমি এটা করেছি। তারপর চলে যাচ্ছি ফর্মুলা 3, যেখানে আমি রিস্ক প্রিমিয়াম কিভাবে ক্যালকুলেশন করতে হবে সেটা একটা উদাহরণের মাধ্যমে তুলে ধরেছি। অলরেডি তোমাদেরকে রিস্ক প্রিমিয়াম কি সেটা বোঝানো হয়েছে, এখন শুধু অঙ্ক করবে। সেটা হচ্ছে আমি একটা করে নমুনা তুলে ধরেছি, তোমাদেরকে এই সূত্রগুলো ব্যবহার করে এরকম অনেকগুলো অঙ্ক যদি একসাথে করো তাহলে কিন্তু তোমাদের কাছে ম্যাথসগুলো সহজ হয়ে যাবে, নইলে কঠিন মনে হবে। যেমন এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে, সেটা কি, here are the average rates of return for common stock and treasury bills are different for different periods. আচ্ছা, ডিফারেন্ট পিরিয়ডস বলতে কি বোঝাচ্ছে, যে এখানে 4টা বছরের স্টক রেট, মার্কেটে ওই স্টকের যে রেটটা সেই রেটটা তুলে ধরা হয়েছে। পাশাপাশি ট্রেজারি বিল, যেটাকে আমরা বলি যে সিকিউরিটি, হ্যাঁ, যেখানে কোনো রিস্ক লেভেল নাই সেখানে যে রেটটা সেটা দেওয়া হয়েছে। আচ্ছা, ঠিক আছে, এখন আমি যদি রিস্ক প্রিমিয়াম বের করতে চাই তাহলে রিস্ক প্রিমিয়ামে আমার সূত্রটা কি, রিস্ক প্রিমিয়াম আরপি ইকুয়ালস টু RM মাইনাস RF। RM হচ্ছে মার্কেট রিটার্ন মাইনাস হচ্ছে রিস্ক ফ্রি রিটার্ন। তাহলে স্টকের যে মার্কেট রিটার্নটা আছে সেটা অবশ্যই বেশি হবে। এখান থেকে যদি আমি রিস্ক ফ্রি রিটার্নটাকে বাদ দিয়ে দিই তাহলে কিন্তু আমি রিস্ক প্রিমিয়াম পেয়ে যাচ্ছি। তোমরা একটু মনোযোগ দিয়ে দেখে নাও, সহজেই বুঝতে পারবে। এখন চলে যাচ্ছি ফর্মুলা 4, ইফেক্টিভ ইন্টারেস্ট রেট বা EIR, যেটাকে আমি EIR যেভাবে ক্যালকুলেশন করতে পারি তার একটি নমুনা নিয়ে। আচ্ছা, দেখো, অ্যাজিউম অ্যানুয়াল Assume annual interest rate is 6%. Calculate effective annual interest rate if compounding frequency is annually, semi-annually, quarterly, monthly, weekly, daily বা continuously। এই বিষয়গুলো কি তোমরা ভালো করেই জানো, এটা ভেঙে বোঝানোর কিছু নেই। তোমরা শুধু সূত্রটা দেখো, সেটা হচ্ছে ইফেক্টিভ ইন্টারেস্ট রেটটা যদি আমরা বের করতে চাই তাহলে এই সূত্রটি ব্যবহার করতে হবে। সেটা কি 1 + i ডিভাইডেড বাই m। এখানে i হচ্ছে ইন্টারেস্ট রেট অ্যান্ড m হচ্ছে নাম্বার অফ কম্পাউন্ডিং, দ্যাট ইজ ইন্টারেস্ট রেটটা বছরে কয়বার
কম্পাউন্ড হচ্ছে। অ্যানুয়ালি যদি হয় তাহলে বছরে একবার, সেমি অ্যানুয়ালি হলে বছরে দুবার, কোয়ার্টারলি হলে 4 বার, মান্থলি হলে 12 বার, উইকলি যদি হয় তাহলে হচ্ছে 52 উইকস, আর ডেইলি বা কন্টিনিউয়াসলি হলে তো আমরা জানি সেটা হচ্ছে 360 ডেইজ। তো এইভাবে আমরা এই সূত্রটার মাধ্যমে -1 আছে এবং টোটালটাকে 100 দিয়ে গুণ করা হয়েছে, এবং এই সূত্রটার মাধ্যমে কিন্তু আমরা ইফেক্টিভ ইন্টারেস্ট রেটটা ক্যালকুলেট করতে পারি। এখন যাচ্ছি ফর্মুলা 5। এখানে দেখব যে আমরা টোটাল রিটার্নটা কিভাবে বের করতে পারি। এখানে একটা প্রশ্ন দেওয়া হয়েছে, ইউ পারচেজ আ শেয়ার অফ স্টক, ইউ পারচেজ আ শেয়ার অফ stock taka 90, the stock pays taka 5 as dividend at the end of year. Assume inflation rate is 7%. Calculate rate of return on your investment and real rate of return if the share price is taka 85, taka 90, taka 95. তিনটা অপশন দেওয়া আছে, ঠিক আছে। যেখানে বলা হচ্ছে যে একটা স্টক পারচেজ করা হয়েছে যেটার ইনিশিয়াল প্রাইস বা পারচেজিং প্রাইস কত, 90 টাকা, যেটা কি না আলাদা আলাদা ভাবে ইনফ্লেশনের কারণে তিনটা রেটে আমি এ বি সি এরকম তিনটা সিচুয়েশনে তিনটা রেটে আমি বিক্রি করেছি। এখন আমাকে বলা হচ্ছে রেট অফ রিটার্ন বা টোটাল রিটার্নটা বের করতে হবে এই ইনফরমেশনগুলোর আলোকে। আর কি করতে হবে, রিয়েল রেট অফ রিটার্নটা বের করতে হবে। তো রিয়েল রেট অফ রিটার্ন বের করার তো আমি দুইটা সূত্র এর আগে দেখেছিলাম, এই দুইটা সূত্রই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। দেখো আর এর মান দিয়ে, হ্যাঁ, এই সূত্রটা আছে, আবার এই যে এই সূত্রটা, এটা কিন্তু তোমার একদম প্রথমে যে সূত্রগুলো লেখা আছে ওখানে আছে, দুইটা সূত্রই কারেক্ট। একটা শিখবে আর একটা শিখবে না, তাহলে কিন্তু অনেক সময় উল্টাপাল্টা দিলে তখন তোমাদের কনফিউশন চলে আসবে। তার চেয়ে বলো দুটো সূত্রই তোমরা শিখবে। আর টোটাল রিটার্নটা বের করার সূত্রটা কিন্তু আলাদা, সেটা কি, যে আমাকে ডিভিডেন্ডটা কনসিডার করতে হবে। হ্যাঁ, ডিভিডেন্ড প্লাস হচ্ছে P1 দ্বারা বোঝাচ্ছে যে এন্ডিং প্রাইস, ওই স্টকটা যেটা 90 টাকায় কেনা হয়েছিল সেটা এ নাম্বার কন্ডিশনে বিক্রি হয়েছিল কত, 85 টাকায়। তাহলে এখানে P1 হচ্ছে 85 আর P0 হচ্ছে পারচেজিং প্রাইস বা বিগিনিং প্রাইস অফ দ্য স্টক। সেই টোটালটাকে আবার আমি ভাগ করে দিচ্ছি কি বিগিনিং প্রাইস দিয়ে এবং 100 দিয়ে গুণ করে যদি দেই তাহলে কিন্তু আমরা টোটাল রিটার্ন বা রেট অফ রিটার্নটা পেয়ে যাচ্ছি। তাহলে আমাকে যেটা করতে হচ্ছে, এ এর জন্য 2টা, বি এর জন্য 2টা, সি এর জন্য 2টা, আলাদা আলাদা করে টোটাল রিটার্ন এবং রিয়েল রেট অফ রিটার্ন বের করতে হচ্ছে, এবং এই সূত্রগুলোর মাধ্যমে আমরা বের করতে পারবো। পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। দেখো ফর্মুলা 6 এ আমরা দেখব এভারেজ রিটার্ন অ্যান্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অন এভারেজ রিটার্ন। সেটা আমরা কিভাবে বের করতে পারি। এভারেজ সম্পর্কে তো আমাদের সবারই আইডিয়া আছে, সেটা কিছুই না, আমাদের যে বিভিন্ন ইয়ার বাই ইয়ার যে রিটার্ন রেটগুলো থাকবে সেগুলোকে আমরা এভারেজ করব কিভাবে, যে 5টা বছরের ইনফরমেশন যদি থাকে তাহলে সেই 5টা বছরের রিটার্ন রেটগুলোকে আমি যোগ করব, যেখানে এই সূত্রটার মধ্যে দেওয়া আছে এভারেজ রিটার্নের সূত্রটার মধ্যে আর বার ইকুয়ালস টু সামেশন অফ আরআই দ্বারা বোঝাচ্ছে কি বিভিন্ন বছরের রিটার্ন রেট, হ্যাঁ, আর এন দ্বারা বোঝাচ্ছে যে নাম্বার অফ ইয়ার্স, কত বছরের জন্য ব্যবসা করা হয়েছিল। এখানে দেখা যাচ্ছে যে আমি 5 বছরের জন্য করেছি, তাহলে টোটালটাকে আমি 5 দিয়ে ভাগ করে দিলে কিন্তু আমার এভারেজ রিটার্নটা চলে আসছে। এখন এই এভারেজ রিটার্ন রেটটাকে আবার আমি কাজে লাগিয়ে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করব। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা কি সেটা আমরা জানি, এটা হচ্ছে একটা রিস্ক মেজারিং প্রসিডিউর বা টেকনিক। আচ্ছা, যেই ব্যবসাটা করে যে রিটার্নটা পেলাম, সেই রিটার্নটা পেতে গেলে আমাকে কতটুকু ঝুঁকি নিতে হয়েছিল সেটা ক্যালকুলেশন করার পদ্ধতি হচ্ছে এই সিগমা বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এটা সূত্রটা হচ্ছে এইটা, সামেশন অফ আরআই মাইনাস আর বার তার হোল স্কয়ার ডিভাইড বাই n-1, এবং টোটালটাকে আবার রুট করতে হচ্ছে। এটা হচ্ছে আমার সূত্রটা, এবং এটার মাধ্যমে কিন্তু আমি এই রিস্ক লেভেলটা জানতে পারলাম, দ্যাট ইজ যে 12% রিটার্ন পাওয়ার জন্য আমাকে 2.55% পর্যন্ত রিস্ক গ্রহণ করতে হয়েছিল। ঠিক আছে, এই গেল। এবার ফর্মুলা 7 and 8, যেখানে কিউমুলেটিভ ওয়েলথ ইন্ডেক্স, CWI and GM, এভারেজ রিটার্ন, জিওমেট্রিক মিন বা এভারেজ রিটার্নটা কিভাবে ক্যালকুলেট করতে হবে সেখানে এটা দেওয়া আছে। দেখো
এখানে কিছু ইনফরমেশন আছে, 5টা ইয়ার দেওয়া আছে এবং 5টা ইয়ারের রিটার্ন রেটটা দেওয়া আছে। তোমাকে যেটা কি করতে হবে, কিউমুলেটিভ ওয়েলথ ইন্ডেক্সটা বের করতে হবে এবং এটার সূত্রটা হচ্ছে নিম্নোক্ত: কিউমুলেটিভ ওয়েলথ ইন্ডেক্স অফ n ইকুয়ালস টু ওয়েলথ ইন্ডেক্স অফ 0 ইন্টু, আচ্ছা এখানে সূত্রটা 1 প্লাস টিআর, টিআর দ্বারা তো টোটাল রিটার্ন বোঝায়, 1 দ্বারা বোঝাচ্ছে হচ্ছে প্রথম বছর। এভাবে আমি লাস্ট ইয়ার পর্যন্ত ইনফরমেশনগুলা নিয়ে আমি এই রেটটা পেলাম। হ্যাঁ, এবার জিএম ক্যালকুলেশন করার জন্য আমি আবার আলাদা আরেকটা প্রবলেম এখানে উপস্থাপন করেছি, সেটা হচ্ছে অ্যাজিউম দ্যাট কিউমুলেটিভ ওয়েলথ ইন্ডেক্স ফর কর্পোরেট বন্ডস অফ টাকা 120 ফর দ্য পিরিয়ড জানুয়ারি 1947 টু ডিসেম্বর 2008, ক্যালকুলেট দ্য জিওমেট্রিক মিন অ্যান্ড এভারেজ রেট অফ রিটার্ন। আচ্ছা যাই হোক, এখানে আমার সূত্রটা যেটা হবে সেটা এখানে নিচে উল্লেখ করেছি। সূত্রটা দেখে জাস্ট মানগুলো বসিয়ে দিবে এবং এটা ক্যালকুলেশন করার জন্য যে স্টেপগুলো সেগুলো, যে ভ্যালু অফ বন্ড 120 টাকা, নাম্বার অফ ইয়ার্স n ইকুয়ালস টু 62 ইয়ার্স। আচ্ছা, কিউমুলেটিভ ওয়েলথ ইন্ডেক্স যদি বের করতে চাই তাহলে সূত্রটা হবে এইটা, 1/n, n দ্বারা তো বোঝোই 62 নাম্বার অফ ইয়ার্স মাইনাস 1 ইন্টু 100। আচ্ছা, ফর্মুলা 9 and 10, এখানে আমরা ডিভিডেন্ড ইল্ড অ্যান্ড ক্যাপিটাল গেইন ইল্ড এই দুইটা সম্পর্কে জানবো। তো ডিভিডেন্ড ইল্ডটা কি সেটা তোমরা জানো। আমরা যে ডিভিডেন্ড পাচ্ছি অ্যাকচুয়ালি মানে তার কোর অংশটুকু কতখানি এবং যে ক্যাপিটালটা ইনভেস্ট করছি তার বিপরীতে আমার যে গেইনটা বা ইল্ডটা আসছে সেটা আমি কিভাবে ক্যালকুলেট করব সেইটা আমি এখানে দেখিয়েছি। আচ্ছা, এখন আমরা একটু প্রশ্নটা পড়ি তাহলে বুঝতে সুবিধা হবে। যেমন প্রথমে কি বলা হচ্ছে, অ্যাট দ্য বিগিনিং অফ লাস্ট ইয়ার ইউ ইনভেস্টেড টাকা 4000 ইন 80 শেয়ার্স অফ দ্য চেঞ্জ কর্পোরেশন বা Shang Corporation, Shang Corporation. During the year, Shang paid dividends of taka 5 per share. At the end of the year, you sold the 80 shares for taka 59 a share. Compute your total holding period yield by HPY on these shares and indicate how much was due to the price change and how much was due to the dividend income. চেঞ্জটা জানতে চেয়েছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা ক্যালকুলেট করতে গেলে আমি ডিভিডেন্ড ইল্ডের জন্য যে সূত্রটা ব্যবহার করব সেটা কি, ডিভিডেন্ড পেইড ডিভাইডেড বাই বিগিনিং ভ্যালু ইন্টু 100। তাহলে এখানে ডিভিডেন্ড দেওয়া হয়েছিল কত, 5 টাকা করে। হ্যাঁ, কিসের কোন ভ্যালুটার উপরে, যে বিগিনিং ভ্যালুটা 50 টাকা পার শেয়ার ওইটার উপরে ইন্টু 100। তাহলে দেখা যাচ্ছে যে আমার ডিভিডেন্ড ইল্ড আসছে কত, 10% করে। আচ্ছা, বিগিনিং ভ্যালুটা আমি এখানে ক্যালকুলেট করে নিয়েছি, সেটা হচ্ছে টোটাল যে ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট ছিল সেটাকে নাম্বার অফ শেয়ার দিয়ে ভাগ করলে আমার বিগিনিং ভ্যালুটা চলে আসে পার শেয়ারে। এখন আমরা আবার শিখব যে ক্যাপিটাল গেইন ইল্ডটা কিভাবে হয়। ক্যাপিটাল গেইন ইল্ডটা ক্যালকুলেট করতে হলে আমাকে যেটা করতে হবে, এন্ডিং ভ্যালু থেকে বিগিনিং ভ্যালুটা বাদ দিয়ে সেটাকে আবার বিগিনিং ভ্যালু দিয়ে আমি ভাগ করে দিব এবং গুণ করে দিব 100 দিয়ে, তাহলে কিন্তু আমি ক্যাপিটাল গেইন ইল্ডটা পেয়ে যাচ্ছি। সেটা কি, আচ্ছা এখন আমার এন্ডিং ভ্যালু এখানে দেওয়া আছে 59 টাকা, মানে 59 টাকায় পার শেয়ার আমি সোল্ড করেছিলাম, আর বিগিনিং ভ্যালুটা তো আগেই ক্যালকুলেশন করেছি সেটা হচ্ছে 50 টাকা। এই ডিফারেন্সটাকে আবার বিগিনিং ভ্যালু দিয়ে ভাগ করে দিয়ে 100 দিয়ে গুণ করে দিলে আমি দেখতে পাচ্ছি যে আমার 18% হারে ক্যাপিটাল গেইন ইল্ড হচ্ছে। ওকে, এটাও শেষ হলো। এখন পরবর্তী ফর্মুলায় যাচ্ছি, সেটা হচ্ছে ফর্মুলা নাম্বার 11। এখানে আমি হোল্ডিং পিরিয়ড রিটার্ন অ্যান্ড হোল্ডিং পিরিয়ড ইল্ড কিভাবে ক্যালকুলেট করব সেটা দেখব। আচ্ছা, কনসিডার এন ইনভেস্টমেন্ট অফ টাকা 100 হেল্ড ফর অনলি 6 months দ্যাট আর্ন আ রিটার্ন অফ টাকা 12। ক্যালকুলেট HPR, অ্যানুয়াল HPR, অ্যানুয়াল HPY। আচ্ছা, HPR হচ্ছে হোল্ডিং পিরিয়ড রিটার্ন, যেটা ক্যালকুলেট করতে হবে যে এতে উল্লেখ করা হয়েছে এন্ডিং ভ্যালু ডিভাইডেড বাই বিগিনিং ভ্যালু। আর নাম্বার বিতে যেটা বলা হচ্ছে অ্যানুয়াল, মানে বার্ষিক হোল্ডিং পিরিয়ড রিটার্নটা কত সেটা বের করব কিভাবে। HPR কে যদি আমি 1/n দ্বারা ভাগ কি বলে স্কোয়ার, 1/n দ্বারা যদি আমি স্কোয়ার করি, আচ্ছা
আচ্ছা যাই হোক, তাহলে আমি অ্যানুয়াল এইচপিআরটা পাবো। আর নাম্বার সিতে যেটা হচ্ছে এইচপিওয়াই, হ্যাঁ এটা বের করবো কিভাবে, আমার অ্যানুয়াল যে হোল্ডিং পিরিয়ড রিটার্ন ছিল সেটা থেকে যদি আমি 1 মাইনাস করে দিই তাহলে কিন্তু আমি আমার অ্যানুয়াল এইচপিওয়াই বা হোল্ডিং পিরিয়ড ইলটা পেয়ে যাচ্ছি। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। আমি পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। আচ্ছা, এখন আমরা দেখব ফর্মুলা 12। এখানে হচ্ছে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন অ্যান্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইফ প্রবাবিলিটি রেট ইজ গিভেন। যদি প্রবাবিলিটি রেটটা দেওয়া থাকে তাহলে এই দুইটা আমরা কিভাবে ক্যালকুলেট করব। এর আগে যে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা এক্সপেক্টেড রেট অফ রিটার্ন ক্যালকুলেট করেছি সেখান থেকে কিন্তু এই সূত্রটা একদমই আলাদা হবে। হ্যাঁ, সূত্রগুলো ভালো করে খেয়াল রাখতে হবে, নইলে অঙ্কটা ভুল হয়ে যাবে। এবং প্রশ্নগুলো বুঝে, ইনফরমেশনে বুঝে এবং আমার রিকোয়ারমেন্ট কি আছে কোয়েশ্চেনে সেটা বুঝে তারপরে আমাকে আমার ফর্মুলাগুলো অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, এখানে একটা যে ফর্মুলাটার আলোকে যে কোয়েশ্চেনটা দেওয়া আছে সেটা একটু দেখি। এখানে বলা হচ্ছে ফ্রম দ্য ফলোয়িং ইনফরমেশন ক্যালকুলেট স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। শুধু স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের কথা বলা হয়েছে যদিও, কিন্তু তারপর আমাকে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন বের করতে হবে। আচ্ছা, এখানে আমাকে 5টা 1 2 3 4 4টা ইয়ারে রেট অফ রিটার্নটা দেওয়া আছে, পাশাপাশি দেওয়া আছে যে প্রবাবিলিটি ছিল যে এই রিটার্নটা পাওয়ার আর এক্সপেকটেশন বা সম্ভাবনা, প্রবাবিলিটি কতটুকু ছিল সেই রেটটাও কিন্তু দেওয়া আছে। আচ্ছা, এই দুইটাকে কাজে লাগিয়ে আমি সলিউশনটা যেভাবে করলাম, অ্যাট ফার্স্ট উই হ্যাভ টু ক্যালকুলেট এক্সপেক্টেড রিটার্ন। আছে যেটা আগেই বলেছিলাম, যদিও স্ট্যান্ডার্ড ডেভিয়েশন চেয়েছে কিন্তু আমাকে এক্সপেক্টেড রিটার্নটা আগে বের করে নিতে হবে কারণ এই মানটা আমার লাগবে। আচ্ছা, তাহলে এক্সপেক্টেড রিটার্ন বের করার সূত্রটা হচ্ছে এক্সপেক্টেড রিটার্ন ইকুয়ালস টু সামেশন অফ আরআই ইন্টু পিআই। এক্সপেক্টেড রিটার্ন ইকুয়ালস টু পয়েন্ট, আচ্ছা আরআই দ্বারা বোঝাচ্ছে রিটার্ন রেটগুলো বিভিন্ন বছরের। হ্যাঁ, সেই প্রতিটা ইয়ারের রেটের সাথে ওই ইয়ারের যে প্রবাবিলিটি রেট ছিল সেটাকে আমি গুণ করব। গুণ করে এটাকে আবার প্লাস করব কিসের সাথে, প্লাস করব হচ্ছে পরবর্তী ইয়ারের যে রিটার্ন রেট এবং প্রবাবিলিটি রেট ছিল দুইটার কম্বিনেশন করে। ঠিক আছে, এভাবে আমি আমার এক্সপেক্টেড রেট অফ রিটার্নটা পেয়ে গেলাম। এখন আমি ক্যালকুলেট করব হচ্ছে আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা সিগমাটা। সেটার সূত্রটা হচ্ছে যে সামেশন অফ আরআই মাইনাস এক্সপেক্টেড রিটার্ন। এই যে এই অংশটার জন্যই কিন্তু আমাকে উপরের ওই এক্সপেক্টেড রেট অফ রিটার্নের অংশটা করে নিতে হয়েছিল এবং এটাকে স্কোয়ার করার পরে আমি কি করব যে আমার প্রবাবিলিটি রেট দিয়ে আবার গুণ করে দিতে হবে এবং টোটালটাকে আমি রুট করব। রুট করলে যে মানটা পাচ্ছি সেটা হচ্ছে কি আমার 10.51%। তার মানে দেখা যাচ্ছে আমার এই ইনভেস্টমেন্টটা কিন্তু লাভজনক হয়নি, কারণ আমার 10.2% প্রফিটের বিপরীতে বা রিটার্নের বিপরীতে আমাকে 10.51% কিন্তু রিস্ক বহন করতে হয়েছিল। তার মানে এইটা থেকে একটা ডিসিশনেও আসা যাচ্ছে যে আমার ইনভেস্টমেন্টটা প্রপার প্লেসে হয়নি বা প্রপার মানে ভালো হয়নি। এটাকে আমার ভবিষ্যতে যদি ইমপ্রুভ করতে চাই তাহলে কি ধরনের ডিসিশন নিতে হবে সেটা কিন্তু আমি আমার এই দুইটা ক্যালকুলেশন থেকেই নিতে পারছি। এই ছিল আজকের মতো আমার উপস্থাপনা তোমাদের জন্য। আশা করছি তোমরা অঙ্কগুলো মনোযোগ দিয়ে দেখবে এবং এই টাইপের যতগুলো আছে সেগুলো যদি ভালোভাবে মানে করো, মানে একটা ফর্মুলার যদি অনেকগুলো অঙ্ক তোমরা করো তাহলে কিন্তু তোমরা সূত্রগুলো ভালোভাবে বুঝতে পারবে এবং অঙ্ক তোমাদের প্রিপারেশনটা ভালো হবে, এই চ্যাপ্টারটা ভালোভাবে শিখতে পারবে। আর এর আগের লেকচারে কিন্তু আমি এই চ্যাপ্টারে যত ধরনের থিওরিগুলো তোমাদের পড়তে হবে সেগুলো খুব ভালো করে আলোচনা করেছি। দুইটা লেকচার যদি ভালো করে মনোযোগ দিয়ে খেয়াল করো তাহলে এই ইন্ট্রোডাকশন চ্যাপ্টারটা তোমাদের খুব ভালোভাবে শেষ হয়ে যাবে। ভালো থাকো, আমাদের জন্য দোয়া রেখো যেন আমরা আবার একসাথে ক্লাস করতে পারি। আল্লাহ হাফেজ।